আমি বিজয়কে নিজের ছোট ভাই মনে করি, আর ও আমাকে দিদু বলে ডাকে। আমি বরং ওকে পরামর্শ দেব। আমি যদি ওর পরামর্শদাতা হতাম তাহলে আমি ওকে পবন কল্যাণের পথে যেতে বলতাম। আমি ওকে অবশ্যই সেই পরামর্শই দিতাম, কিন্তু এটা যার যার নিজের ব্যাপার। সম্ভবত বিজয় এমন একটা জায়গায় আছে যেখানে মিস্টার রজনীকান্ত 91-92 সালে ছিলেন, তাই ওকে নিয়ে আসা অনেক 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 বেশি। কমল স্যার একজন অনেক অনেক অভিজ্ঞ অভিনেতা এবং আমি বলবো একজন অভিজ্ঞ রাজনীতিবিদও, আর আজ যখন উনি সংসদে কিছু বলেন সেটা শিরোনাম হয়ে যায়। সুতরাং বিজয়ের এখনও অনেক পথ চলা বাকি। আমি কানিমাজিকে তামিলনাড়ুর একজন মন্ত্রী হিসেবে দেখতে খুব ভালোবাসবো, যিনি সামনে থেকে মহিলাদের নেতৃত্ব দেবেন, বিধানসভায় বাজেট পেশ করবেন বা মহিলাদের অধিকারের জন্য রুখে দাঁড়াবেন এবং এখানকার অন্যতম শক্তিশালী মন্ত্রীদের একজন হবেন। এত বছর ধরে এটা দেখা যায় না। আপনি নিজের বোনকে কেন এগিয়ে দিচ্ছেন না? উনি সক্ষম। 2026-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনটি দুজন মাল্টি স্টারার এবং একজন হিরোকে ঘিরে হবে বলে মনে হচ্ছে, এবং আমার সাথে এমন একজন আছেন যিনি সিনেমার জগৎ এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই সমান সাবলীলতা ও সাফল্যের সাথে বিচরণ করেছেন। খুশবু সুন্দর ডিকোডারে আপনাকে স্বাগত। আপনি কি আশা করছেন যে ওই ধরনের নায়ক সত্যি সত্যি আপনার মাল্টি স্টারারে যুক্ত হবেন? না, আমার মনে হয় এটা ওর উপর নির্ভর করে উনি কিভাবে এগোতে চান। আমরা আমাদের এনডিএ জোট নিয়ে খুশি, যেখানে এআইএডিএমকে আমাদের জন্য প্রধান ভূমিকা পালন করছে। আমরা আশা করছি যে মিস্টার এপিএস তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। দেখুন, তামিলনাড়ুর সার্বিক পরিস্থিতি হলো এই যে সবাই চায় ডিএমকে চলে যাক। ওরা বলছে অনেক দুর্নীতি হয়েছে, গত 5 বছরে কোনো কাজ হয়নি। তাই আমরা শুধু আশা করছি যে, এবং আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা খুব নিশ্চিত যে এটা ডিএমকে শেষ হতে চলেছে। দুর্নীতির শেষ, পরিবারতন্ত্রের রাজনীতির শেষ। সুতরাং 2019, 2021, 2024 খুব বেশি কিছু বদলায়নি। তাহলে আপনারা কি মূলত প্রতিষ্ঠান বিরোধিতার উপর ভরসা করছেন? খুব বেশি কিছু বদলায়নি এই অর্থে যে তামিলনাড়ুতে এনডিএতে আপনাদের জোটের গঠন সত্যিই ততটা বদলায়নি। আমরা এগিয়ে গেছি। যখন ওরা বলেছিল কিছুই নেই, তামিলনাড়ুতে পদ্ম ফুটবে না, আমাদের 4 জন বর্তমান বিধায়ক আছেন, আর এখন আমরা আশা করছি 2 অঙ্কেরও বেশি। আমরা দেখছি যে আমরা কতগুলো আসন পেতে চলেছি এবং আমরা সেই দিকে কাজ করছি যাতে আমাদের যে সমস্ত নির্বাচনী এলাকা দেওয়া হয়েছে তাতে আমরা জিতি। এই নির্বাচনের একমাত্র ধারণা এবং মূল ভিত্তি হলো দুর্নীতি শেষ করা। কোনো আইন শৃঙ্খলা নেই। প্রতিদিন আপনারা দেখেন কিভাবে মহিলাদের যৌন হেনস্থা করা হচ্ছে, সে 2 বছরের শিশুই হোক, 7 বছরের বাচ্চা বা 70 বছরের মহিলা। কিভাবে একটি মেয়ে, একজন ছাত্রী যে আসছিল, এই তো সম্প্রতি যা আপনারা 2 দিন আগে দেখলেন, ত্রিচি থেকে মুম্বাই আসা একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো। তাই আমার মনে হয় আর কোনো জবাবদিহিতা নেই, এর দায়িত্ব নিতে কেউই রাজি নয়। আর তারপরে মন্ত্রী বলছেন তামিলনাড়ু সবচেয়ে নিরাপদ রাজ্য। আমি তামিলনাড়ুর বাসিন্দা হয়ে গর্বের সাথে এটা বিশ্বাস করতে ও বলতে চাই যে হ্যাঁ, তামিলনাড়ু সবচেয়ে নিরাপদ রাজ্য। কিন্তু আমার কাছে যখন আমার মেয়েরা বাইরে যায়, যতক্ষণ না তারা বাড়ি ফেরে, আমি এই নিয়ে বসে থাকি। বরং আমি উদ্বেগের মধ্যে থাকি যে ওরা যেখানেই থাকুক সুরক্ষিত আছে তো, ওরা যেখানেই থাকুক ভালো আছে তো, এবং ওরা নিরাপদে বাড়ি ফিরছে তো। সুতরাং আমার মতো একজন সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যদি এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যায়, তাহলে ভাবুন যারা সম্পূর্ণ ভিন্ন স্তরে রয়েছে, তামিলনাড়ুর একটি ভিন্ন অংশে, তারা কী ধরনের নিরাপত্তাহীনতা এবং ভয়ের মধ্যে বাস করে। সুতরাং আপনি কথা বলছেন মহিলাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা, আইন শৃঙ্খলা নিয়ে, আর তাদের পাল্টা বয়ান হলো দেখুন আপনারা এলপিজির যে অভাব তৈরি করেছেন। যদি তারা না বোঝে যে পৃথিবীটা কিভাবে চলছে, যদি তারা যে যুদ্ধটা চলছে তার পরিস্থিতি না বোঝে, এবং তারপরেও যদি তারা বলে যে বিজেপির কারণে এলপিজির অভাব দেখা দিয়েছে, তাহলে এটাই দেখায় যে তারা কতটা সংকীর্ণ মনা এবং কতটা অশিক্ষিত, যে তারা বিশ্বের রাজনীতি এবং নীতি বোঝে না। তামিলনাড়ু এবার মহিলা এবং যুবদের কথা বলছে, যারা সম্ভবত বিজয়কে বিপুলভাবে ভোট দিতে পারে। মুখ্যমন্ত্রীর একটি মহিলাদের জন্য একটি প্রকল্প আছে টাকা দেওয়ার। তাদেরকে নিজেদের আওতায় আনার জন্য এনডিএ কি করার চেষ্টা করছে? আপনি সুরক্ষার কথা বলেছেন, ওটা একটা বিষয় যার ব্যাপারে আপনি কথা বলছেন, কিন্তু হাতে নগদ টাকা এমন একটা জিনিস যা অন্য কিছু রাজ্যে কাজ করেছে যখন অনুদান দেওয়া হয়েছিল। দেখুন, আমরা নীতিতে বিশ্বাস করি, আমরা মানুষের জন্য কাজ করায় বিশ্বাস করি। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে আমরা দেখেছি মহিলাদের জন্য কত নীতি আনা হয়েছে, সমস্ত ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে, জানিয়ে বিরোধীরা সবসময় প্রচার করার চেষ্টা করে যে এটি একটি বিশেষ ধর্মের অন্তর্গত।
যে কোনো নীতি তা মহিলাদের জন্যই হোক, ছাত্রছাত্রীদের জন্য হোক, বয়স্কদের জন্য হোক, প্রবীণ নাগরিকদের জন্য হোক, বা এমন যে কোনো নীতি যা দেশে এসেছে, যা বিজেপি সরকার বা এনডিএ জোট এনেছে, দয়া করে আমাকে বলুন কোনটি বলে যে এটি একটি বিশেষ অঞ্চলের অন্তর্গত, এটি একটি বিশেষ সেই সব লোকেদের অন্তর্গত যারা আমাদের ভোট দিয়ে ক্ষমতা এনেছে এবং অন্যদের জন্য নয়। এটা ভারতের মানুষের জন্য। এই দেশের প্রত্যেক নাগরিক আসলে আনা নীতিগুলির সুবিধা ভোগ করে। একেবারে নিচের 5 থেকে শীর্ষ 3-এ গত 12 বছরে আমরা অবশ্যই ভালো কিছু করেছি, যে দেশটা এত নাটকীয়ভাবে এমন এক বিশাল গতিতে এগিয়েছে এবং এমন এক পর্যায়ে উন্নীত হয়েছে যেখানে বিশ্বব্যাপী আজও যুদ্ধ চলা সত্ত্বেও ইউএইর মন্ত্রীরা বলেন যে আমরা যুদ্ধ থামাতে পারি যদি প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। সুতরাং আপনার দেশের একজন বিশ্বব্যাপী সম্মানিত নেতা আছেন, সুতরাং তারা অবশ্যই কোথাও না কোথাও কিছু ঠিক কাজ করছেন, এবং বিরোধীরা যদি সেদিকে অন্ধ থাকে তাহলে আমি বলবো যে এটা তাদের একটা খুব বেছে নেওয়া স্মৃতিভ্রংশ এবং অন্ধত্ব। কিন্তু যখন মানুষের গায়ে লাগে তা সে এলপিজি গ্যাসের অভাবই হোক বা অন্য কিছু, সেটাই কি বয়ান, রাজনৈতিক বয়ান হয়ে উঠছে, যা স্বাভাবিকভাবেই মানুষের আবেগের তারুকে ছুঁয়ে যাবে, মানুষের মধ্যে অনুরণন সৃষ্টি করবে? মানুষ বোঝে, তারা এটা চাপানোর চেষ্টা করছে। আমি দেখি কিছু কংগ্রেসের লোক এলপিজি গ্যাস মাথায় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যখন কংগ্রেস ছিল আমরা দেখেছিলাম স্মৃতি ইরানি এলপিজি গ্যাস নিয়ে রাস্তার ঠিক মাঝখানে বসেছিলেন যখন দাম বেড়ে গেছিল, আর সেই সময় কোনো যুদ্ধ ছিল না, সুতরাং আমরাও সেটা তুলে ধরতে পারি। কিন্তু আমরা তুই আমি শুনতে যাচ্ছি না, আমরা সেই বহস আর সেই তর্কে জড়াতে যাচ্ছি না। আমরা কাজ করছি, আমরা তাদের প্রতিক্রিয়া দিচ্ছি না, কারণ আমরা জানি যে তারা যা করছে তা একেবারেই মূর্খামি, আর আমরা মানুষের জন্য কাজ করছি, কোনো অভাব নেই। আমরা জানিয়ে কথা বলছি তা হলো কিভাবে ওরা মানুষের মধ্যে একটা আতঙ্ক চালিত, বুঝলেন, পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আর মানুষের মধ্যে সেই ভয়টা। কিন্তু আপনি দেখুন প্রথম 2 দিন যেখানে পেট্রোল পাম্পগুলোতে লাইন পড়ে গেছিল আর অনেক ভিড় ছিল, এখন সব শান্ত হয়ে গেছে, কারণ মানুষ বোঝে যে পেট্রোল বা ডিজেলের কোনো অভাব নেই। আপনার কি মনে হয় ডিএমকে এটা পরিকল্পনা করছিল? ডিএমকে ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন জুগিয়েই চলেছে, কারণ এখন তাদের জন্য এটা করো অথবা মরো পরিস্থিতি। যদি ওরা জেতে তাহলে ওরা ঠিক আছে, যদি ওরা এই নির্বাচনে হারে তাহলে সেটাই ডিএমকে শেষ। ওরা সেটা খুব ভালো করে জানে। পরের 5 বছরে আমার মনে হয় না ডিএমকে টিকে থাকতেও পারবে, সুতরাং তাদের জন্য এটা মরণ বাচন পরিস্থিতি। তাই তারা সম্ভাব্য সব রকম চাল চালবে, তারা সব রকম সম্ভাব্য ভুয়ো আখ্যান তৈরি করার চেষ্টা করবে কোনোভাবে সহানুভূতি আদায় করার জন্য। কিন্তু তামিলনাড়ুর মানুষ যথেষ্ট বুদ্ধিমান যে তারা বোঝে, এবং আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা বোঝেন যে এটা কাজে দেবে না। আপনি কিভাবে বিজয় এবং তার টিভিকে মূল্যায়ন করেন? এই নির্বাচনগুলিতে তার কি প্রভাব পড়তে চলেছে? সুতরাং আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আমি খুব স্পষ্টভাবে বলছি যে শুধু ভিড় আপনাকে ভোট জেতাতে পারবে না, তারা আপনাকে নির্বাচনে জেতাতে বা আপনার জন্য ভোট জোগাড় করতে পারবে না। হ্যাঁ, আমরা বলছি যে আমরা যা দেখছি তাতে তিনি একজন ডিসরাপ্টারের ভূমিকা পালন করতে পারেন, কিন্তু আবার যতক্ষণ না মানুষ ভোট দিচ্ছে এবং যতক্ষণ না আপনি ফল পাচ্ছেন আপনি জানতে পারছেন না। এটাই যখন তেলুগুর অন্যতম প্রধান অভিনেতাদের মধ্যে একজন, জানেন, তিনি তার দল চালু করেন এবং আমরা বিশাল ভিড় দেখেছিলাম এবং তারা বলেছিল ব্যাস হয়ে গেল, এটাই কংগ্রেসের শেষ। কিন্তু তারপর দুর্ভাগ্যবশত তিনি নির্বাচনে ভালো ফল করতে পারেননি। একই জিনিস ঘটেছিল যখন বিজয়কান্ত এসেছিলেন, তিনি জিতেছিলেন কিন্তু তারপর তিনি সেটা টিকিয়ে রাখতে পারেননি। সুতরাং আবারও তামিলনাড়ুরই কিছু অন্যান্য অভিনেতা যখন তারা রাজনীতিতে এসেছিলেন তারা সেটা টিকিয়ে রাখতে পারেননি। সুতরাং আমার মনে হয় তাহলে কি আমাদের এটাকে চিরঞ্জীবী টেমপ্লেট এবং পবন কল্যাণ টেমপ্লেট বলা উচিত? এবং আপনি কি একটি পবন কল্যাণ টেমপ্লেটের পক্ষে সওয়াল করছেন? যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বিজয়কে নিজের ছোট ভাইয়ের মতো মনে করি, আর ও আমাকে দিদি বলে ডাকে। আমি বরং ওকে পরামর্শ দেব, আমি যদি ওর উপদেষ্টা হতাম আমি ওকে বলতাম পবন কল্যাণের পথে চলো, আমি ওকে অবশ্যই এই পরামর্শটা দিতাম। কিন্তু যার যার নিজের ব্যাপার, ওর নিজের চিন্তাভাবনা করার ক্ষমতা আছে, ওর নিজস্ব কিছু লোকজন আছে যারা উপদেষ্টা হিসেবে কাজ করে, তাই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার সেরা ব্যক্তি ও নিজেই। তাই ওকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক, দেখা যাবে। আমাদের নির্বাচন ঘোষণা করতে এখনও 1 সপ্তাহ বাকি আছে, তাই এই 1 সপ্তাহে যে কোনো কিছু হতে পারে, অতএব ভালোর আশা করা যাক। তো জানেন, যেমনটা আপনি বললেন, ইপিএস হলেন এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
ব্যাপারটা খুব জটিল হয়ে যায়, তাই না? কারণ চো সবসময় এই আশা নিয়ে আসেন, অথবা তার সমর্থকরা এই আশা নিয়ে আসেন যে তিনিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। আমার মনে হয় এখানের এবং দিল্লির দলের বরিষ্ঠ নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা খুব স্পষ্ট যে ইপিএসসি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং আমরা চাইব, কারণ আমরা দেখেছি তামিলনাড়ু ওনার শাসনে উন্নতি করছে, আরও ভালো করছে যখন উনি 2021 সাল থেকে মুখ্যমন্ত্রী ছিলেন। তাই আমরা দেখেছি কিভাবে 19 সাল থেকে, হ্যাঁ, 21 সাল থেকে। তো দেখুন আমরা দেখেছি উনি কিভাবে কাজ করেছেন, কিন্তু 21 সাল থেকে ডিএমকে ক্ষমতায় আসার পর তামিলনাড়ুতে যে ধরনের পতন আমরা দেখেছি, আমার মনে হয় মানুষের ভাবা দরকার তারা ডিএমকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনতে চায় কিনা। এবং একজন নাগরিক হিসেবে যেমন আমি নিজেকে একজন সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় বা তামিলনাড়ুর নাগরিক বলি, তাই আমার কাছে আমি যে কোনো দিন ইপিএসকেই ভোট দেব। আপনি অবশ্যই এমন একজনের উদাহরণ যিনি নিজেকে এত ভালোভাবে মিশিয়ে নিয়েছেন যে অন্য কোনো উত্তর ভারতীয় রাজ্যও যদি আপনাকে নিজেদের বলে দাবি করে, তামিলরা বলবে না, ও আমাদের। কিন্তু বিজেপি এখনও একটি বহিরাগত দলের তকমা বহন করে বলে মনে হয়। তাই নাকি? বহিরাগত দল নয়। গভীরে প্রবেশ করতে আমাদের কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা ভবিষ্যতে তামিলনাড়ু জেতার স্বপ্ন অবশ্যই দেখি এবং আমরা বুঝি যে দেখুন, লোকেরা মিথ্যে আশা দিয়ে নির্বাচনে জিততে পারে না। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে যদি ভারত বিজেপিকে হ্যাট্রিক করে আবার ক্ষমতায় ফেরাচ্ছে, যেমনটা আমি আগেও বলেছি, আমরা অবশ্যই আমাদের নিজেদের জন্য ভালো করছি। তাই তারা বোঝে, এমনকি তারা আমাদের বিরুদ্ধে থাকলেও মানুষ ঠিকই বোঝে। এখনও ইরান ইরাক নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাক সীমান্তে যে সমস্যাগুলো চলছিল, এমনকি যে মুসলমানরা ফিরে এসেছেন তারাও বলেছেন প্রধানমন্ত্রীর জন্য না হলে এটা সম্ভব হতো না। সুতরাং সেটা 3 তালাক থেকে মহিলাদের স্বাধীনতা দেওয়া আইনি হোক বা হোক আর্টিকেল 470, যা আবার মুসলিমদের নিয়ে, আমার মনে হয় এটা মানুষের দেখার জন্য রয়েছে যে আমরা এমন একটি দল আছে যা সমানভাবে কাজ করে। বিরোধীরা যতই ভুয়ো আখ্যান বা মিথ্যে প্রচার করুক না কেন, একটি দল আছে, একজন দলনেতা আছেন, একজন প্রধানমন্ত্রী আছেন যিনি মানুষের জন্য কাজ করছেন। আপনি কোন ধর্ম বা কোন বর্ণ বা সম্প্রদায়ের বা কোথা থেকে এসেছেন তা নির্বিশেষে। এটা দেশের ব্যাপার, এটা এই দেশের প্রত্যেক ভারতীয়কে নিয়ে। এবং তামিলনাড়ু দূরে নয়, আমরা সত্যি বিশ্বাস করি যে মানুষ বুঝবে। এবং আমি বলবো না যে আমাদের আশা আছে, আমরা খুব নিশ্চিত যে এই নির্বাচন প্রমাণ করে দেবে এনডিএ মানুষের জন্য এবং তামিলনাড়ুর মানুষের জন্য কতটা কাজ করেছে, তারা কিভাবে বোঝে যে এনডিএ জোটই এগিয়ে যাওয়ার পথ। এনডিএ জোটে আপনি জানেন সদস্যদের মধ্যে কিছু মতপার্থক্য হয়েছে, আপনি জানেন, এডিএমকে এবং বিজেপির মধ্যে। পরবর্তীকালে সেই ভোট হস্তান্তর কি সম্ভব হবে, নাকি আপনি সেখানে কিছু মনোমালিন্য দেখছেন? এবং কারণ লোকেরা বলছে, আপনি জানেন, পরিবারগুলিতে এমনকি যদি বড়রা কে ভোট দিতে যান, একদিকে বা অন্যদিকে পদ্মকে, কিন্তু তরুণরা বিজয়ের পথে যাবে তারা বলে। অপেক্ষা করে দেখা যাক। আমাদের জন্য একটা ঘরে বসে কথা বলা এবং আলোচনা করা খুব সহজ। আমি আর আলোচনা করতে চাই না, কিন্তু আমি মনে করি যখন দলের কথা আসে, যা কিছু মতপার্থক্যই থাকুক না কেন, সেগুলো সব সমাধান করা হয়েছে। এবং যখন আপনি একটি পরিবারে থাকেন, মতপার্থক্য হবেই এবং এটা ঠিক আছে। মতপার্থক্যের অর্থ হলো যে দলের মধ্যেই অনেক গণতন্ত্র আছে। সুতরাং আমাদের যা যা সমস্যা ছিল আমরা সব মিটিয়ে নিয়েছি এবং আজ আমরা সবাইকে একই মঞ্চে একসাথে দেখতে পাচ্ছি। তাই আমি মনে করি একসাথে কাজ করে আমরা চাই এনডিএ জিতুক এবং এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব, মানুষের জন্য লড়াই করব, যাতে আমরা তাদের একটি নিরাপদ পরিবেশ এবং একটি সমৃদ্ধ রাজ্য দিতে পারি, যেখানে কোনো শ্রেণী বা বর্ণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের শুধু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিজয়ের যা কিছু ব্যক্তিগত সমস্যা তা নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান না, কিন্তু হ্যাঁ, একজন সহ অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে আক্রমণ করা হয়েছে। গতকালও অভিনেত্রী তৃষা এয়ারপোর্টে ছিলেন এবং তাকে ট্রোল করা হয়েছিল, তাকে ফলো করা হয়েছিল, তাকে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও। দেখুন, দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সময় আছি যেখানে আপনি হাঁচি দিলেও আপনি তার দোষটা অন্য কারো ওপর চাপাতে চান। তো আমি ওদের দুজনকেই যতটা চিনি, তৃষা আমার খুব খুব কাছের, তাই আমি বলবো তৃষা আমার দেখা অন্যতম সবচেয়ে মর্যাদাপূর্ণ মহিলাদের মধ্যে একজন এবং সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ।
আমি সেই প্যাপসদের বিষয়ে মন্তব্য করতে চাইব না যারা সর্বত্র আপনাকে ফলো করে বেড়াচ্ছে। এটা এক ধরনের সিস্টেম যা আমরা সম্ভবত মুম্বাইতে দেখেছি, এখানে নয়। দুর্ভাগ্যবশত এটা এখানে শুরু হচ্ছে। আর যারা মন্তব্য করে, যারা বসে কথা বলে, তারা হলো সেই সব লোক যারা খুব খুশি হয় অন্যের জীবনে উঁকি ঝুঁকি দিতে, নিজেদের সমস্যাগুলো দেখার পরিবর্তে। তাই তারা অন্য কারো উপর মন্তব্য করে, একরকম উপভোগ করে বা এক বিকৃত আনন্দ পায়। আর তাদের মধ্যে 99.9% আমাদের কাছে পরিচিত নয়। সুতরাং এক্ষেত্রে যে কেউই হোক না কেন, অন্যরা যা মন্তব্য করে তার জন্য তারা দায়ী নয়। আর আমার মনে হয় না তাদের জবাব দিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার আছে। আপনি এমন একজন যিনি বলেছিলেন বা যাকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে যখন আপনি একটি আগের দল ছেড়েছিলেন তারা বুদ্ধিমান মহিলা চায় না। হ্যাঁ, আপনি কি এখন সেই সুযোগটা পাচ্ছেন? মানে বিজেপি অন্যত্র যা করে আসছে সেই অর্থে তামিলনাড়ুর কি তার থেকে আলাদা কোনো টেমপ্লেটের প্রয়োজন আছে? পরিচয়ের রাজনীতি থেকে সরে এসে উন্নয়নের রাজনীতির দিকে এগিয়ে যাওয়া। আমাদের উন্নয়ন দরকার, যে কোনো ধরনের উন্নয়ন, কিন্তু আমাদের উন্নয়ন দরকার। আমরা অতীতের গৌরবের উপর নির্ভর করে থাকতে পারি না। আপনি বলতে পারেন না যে আপনি মিথ্যা আশা বা মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে বেঁচে থাকতে পারেন। বুদ্ধিমতী মহিলা? হ্যাঁ, আমরা নির্মলা সীতারামনকে টানা 9 বছর ধরে সংসদে বাজেট পেশ করতে দেখেছি। তাহলে আমরা আর কি চাইতে পারি? জাতির সবচেয়ে বুদ্ধিমতী মহিলা হিসেবে সর্বোচ্চ পদে একজন নারী। আপনারা সুষমা স্বরাজ্যের মতো একজন অন্যতম শ্রেষ্ঠ নেত্রীকে পেয়েছিলেন। তামিলনাড়ু থেকে তামিলিসাই সৌন্দরা রাজনের মতো একজন শিক্ষিত ব্যক্তি আপনাদের আছেন। আবার বন্থি শ্রীনিবাসন, যিনি জাতীয় মহিলা মোর্চার সভাপতি। আমরা দেখেছি স্মৃতি ইরানি ছিলেন। আপনি শুধু আপনার দলের মহিলাদের কথাই উল্লেখ করলেন। হ্যাঁ, অনুগ্রহ করে আমাকে সম্প্রতি বলুন। আমি সবসময় বলি যে ডিএমকের কাছে কান্নি মুড়ির মতো অন্যতম সেরা বুদ্ধিমতী মহিলা আছেন, কিন্তু আমি কান্নিকে হিসেবেও উন্নীত হতে দেখি না, রাজ্যের অন্যতম একজন মন্ত্রী হিসেবে। আপনি কি পরিবারতন্ত্রের রাজনীতির কথা বলছেন? ঠিক আছে, চুলোয় যাক পরিবারতন্ত্রের রাজনীতি। অন্তত এটা নিশ্চিত করুন যে আপনার নিজের বোন এখানে একজন মন্ত্রী হিসেবে আছেন এবং সামনে থেকে মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনি তাকে দিল্লিতে পাঠিয়ে দেন এবং আপনি বলেন যে না, আমাদের একটা সেতু দরকার। কিসের জন্য? আমি কান্নিমুড়িকে তামিলনাড়ুর অন্যতম মন্ত্রী হিসেবে দেখতে খুব ভালোবাসবো, যিনি সামনে থেকে মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন, বিধানসভায় বাজেট পেশ করছেন বা মহিলাদের অধিকারের জন্য দাঁড়াচ্ছেন এবং এখানকার অন্যতম শক্তিশালী মন্ত্রী হচ্ছেন। আপনি এত বছর ধরে সেটা দেখেন না? আপনি আপনার নিজের বোনকে কেন উন্নীত করেন না? তিনি যোগ্য, তাই তো তিনি নির্বাচনে জিতছেন। তিনি যোগ্য, তিনি বুদ্ধিমতী, তিনি ভাষাটা বলতে পারেন। তাহলে আপনি তাকে কেন উন্নীত করেন না? তো আমি বলতে চাইছি, ডিএমকের সেই মৌলিক পিতৃতান্ত্রিক এবং আধিপত্যবাদী মানসিকতা এখনও চলছে। আর কংগ্রেসের ক্ষেত্রে একই ব্যাপার। দয়া করে আমাকে একজন নেতার নাম বলুন। তখন আপনার কাছে শীলা দীক্ষিতজি ছিলেন বা অম্বিকা সোনিজি ছিলেন। দয়া করে আমাকে সম্প্রতি এমন কারোর নাম বলুন যিনি সংসদে কথা বলতেও পারেন। আপনি কি প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া? আবারও, এটা একটা পরিবারতান্ত্রিক রাজনীতি। আপনি কি কোনো মহিলা সাংসদকে সংসদে কথা বলতেও দেখেন? না, তারা বলেন না। এটা একটা অলিখিত নিয়ম যে কে কথা বলবে, কাকে দেখা যাবে, কার কথা শোনা যাবে। একটা পরিবারই সব কিছু করবে, বাকি সবাইকে চুপ থাকতে হবে। এমনকি শশী থারুরের মতো একজন ব্যক্তিকেও চুপ থাকতে বলা হয়েছে। 1000 লাইটস এটা আপনাকে কি শিখিয়েছে এবং এই নির্বাচনের জন্য আপনার পরিকল্পনা কি? আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? আমার মনে হয় না আমি প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমি এটা দলের ওপর ছেড়ে দিচ্ছি। আমরা এখনও ঠিক করিনি যে কারা প্রতিযোগী হবেন, কোন কোন নির্বাচনী এলাকা আমরা পাবো এবং আমরা কটা আসন পাবো। আমাদের এখনও কথাবার্তা চলছে, তাই সব কিছু দলের উপর নির্ভর করছে। যেমনটা আমি বললাম, ব্যাপারটা মুখ নিয়ে নয় যে আমি বলতে পারি না যে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাই আমাকে একটা পদ দিয়ে দিন। না, আমার মনে হয় দলের জেতা দরকার, জোটের জেতা দরকার। তাই যেই থাকুক না কেন, সেই মুখগুলো যারা ভোট আনতে পারে। আমি সবসময় বলেছি, জনতা পারে না। যদি জনতা আপনাকে ভোট এনে দিতে পারতো, আমি 1000 লাইক পেতাম। যদি জনতা ভোট আনতে পারতো, তাহলে কমল হাসানের জেতা উচিত ছিল। যদি জনতা ভোট আনতে পারতো, বিজয়কান্তের আবার ফিরে আসা উচিত ছিল। উনি পারেননি, তাই এতে সময় লাগে। তাই জনতা আপনাকে ভোট এনে দিতে পারে না। জনগণ, উন্নয়ন আপনাকে ভোট এনে দেবে। দলের উপর বিশ্বাস আপনাকে ভোট এনে দেবে। তাই এখন 5 বছরের সময় বদলে গেছে, তাই আমি নিশ্চিত যে যদি দল বলে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আমি প্রতিদ্বন্দ্বিতা করব।
কিন্তু আমি এটা বলছি না, বা আমি এমনও বলিনি যে না 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 আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে, তাই আমি একটা কেন্দ্র ঠিক করে নিয়েছি আর সেখান থেকেই কাজ করব না। আমি প্রচার থেকে দূরেই থেকেছি এবং দল যখনই যা করতে বলেছে আমি দলের জন্য তাই করেছি। সুতরাং আমি এমন কেউ নই যে এইসব ভাবি যে এখন না হলে পরে নির্বাচন, হয়তো সংসদীয় নির্বাচন আসছে তাই এখন থেকেই কাজ শুরু করে দিই। আমি বীজ বুনতে শুরু করব আর আমি একটি কেন্দ্রে কাজ করব। না, আমি দলের জন্য কাজ করি, নিজের জন্য নয়। আমি ব্যক্তিগত উন্নতির কথা ভাবছি না। প্রচার, শিরোনামের খবর, কভার পেজের গল্প, সাক্ষাৎকার, আমি এসব করেছি, সব দেখেছি রাজনীতিতে আসার আগেও। সুতরাং আমি মনে করি আমি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব এবং আমি মনে করি তারাই সেরা লোক, সিনিয়র নেতারাই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা লোক যে কে কোথা থেকে দাঁড়াবে। আমি এখানেই শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু আপনি কমল হাসানের কথা তুললেন, আমাকে এটা জিজ্ঞাসা করতেই হবে। আপনি কমল হাসান এবং বিজয় দুজনকেই দেখেছেন যারা রাজনীতিতে অনেক চেষ্টা করেছেন। নেতা হিসেবে দুজনের স্টাইলের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? অভিনেতা হিসেবে নয়, নেতা হিসেবে। অভিনেতা হিসেবে আপনি তাদের যেমন দেখেন ঠিক একই রকম। সম্ভবত বিজয় এমন একটা অবস্থানে আছেন যা মিস্টার রজনীকান্ত 91-92 সালে ছিলেন, তাই ওনাকে নিয়ে আসা অনেক অনেক বেশি। কমল স্যার একজন অনেক অনেক অভিজ্ঞ অভিনেতা এবং আমি বলবো একজন অভিজ্ঞ রাজনীতিবিদও। তাই আমার মনে হয় না বিজয়ের সাথে কমল স্যারের তুলনা করাটাও আমাদের জন্য ঠিক হবে। কমল স্যার অনেক সিনিয়র এবং আজ যখন তিনি সংসদে কিছু বলেন সেটা শিরোনাম হয়ে যায়। তাই বিজয়কে এখনো অনেক দূর যেতে হবে। দুজনের তুলনা করাটা আমাদের জন্য খুব ভুল হবে। আমার মনে হয় সিনিয়ররা আছেন এবং জুনিয়রদের এখনও তাদের সমকক্ষ হতে বাকি আছে, তাই ওদের শিখতে দিন, ঠিক আর ভুলটা শিখুক। আমরা সবাই ভুল করি। তাই আমার মনে হয় কমল স্যার বা অন্য কোনো সিনিয়র রাজনীতিবিদের দিকে তাকিয়ে বিজয়ের জন্য করণীয় এবং অকরণীয় বিষয়গুলো শেখার এটা সঠিক সময়, অথবা যা শিখেছে তা ভুলে গিয়ে নতুন কিছু শেখার। সবাই সবসময় বলে যে সফল হতে গেলে কিছু শেখার আগে কিছু ভুলতে হয়। তাই যদি বিজয় মনে করে যে সে কিছু ভুল করছে, দয়া করে আপনি যা ইতিমধ্যে শিখেছেন তা ভুলে যান এবং নতুন কিছু শিখুন। তাই আমি কমল স্যার এবং বিজয়ের তুলনা করব না, এবং সবাই সারা বিশ্ব জানে আমি কমল স্যারের সবচেয়ে একনিষ্ঠ ভক্তদের মধ্যে একজন। তাই আমি কমল স্যারের সাথে কারো তুলনা করতে চাইব না। মানে আমার হৃদয় কমল স্যারের জন্যই রয়েছে এবং স্পন্দিত হয়, তাই এটা সবসময়ই হবে। এই তো সেদিন টিভিকে বললেন যে রজনী রাজনীতিতে আসতে পারেননি কারণ তিনি সাহস করতে পারেননি বা তার উপর চাপ ছিল। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? কেউ কেউ বলবেন যে একই রকম চাপ বিজয়ের উপরও প্রয়োগ করা হচ্ছে, কারণ তাকে কারুর মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। যে বিজয়ের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যে চাপ রজনী সহ্য করতে পারেননি এবং সেই কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার মনে হয় এটা একেবারেই ভুল। এটাই হয় যখন আপনি নিজের যুক্তিকে সমর্থন করতে চান, তখন আপনি এই ধরনের আখ্যানের ফাঁদে পড়েন। রজনী স্যার রাজনীতিতে আসতে পারেননি শুধুমাত্র কারণ তিনি অসুস্থ ছিলেন এবং তিনি জানতেন রাজনীতিতে আসতে যে পরিমাণ সময় ও শক্তি লাগে, সম্ভবত তার শরীর তখন যা ছিল সেই চাপটা নিতে পারত না। কাজেই আমার মনে হয় রজনী স্যারের নেওয়া সিদ্ধান্ত এবং এটা বলা যে এটা একটা চাপ ছিল। এখন কারুর সিবিআই এর কথা বলতে গেলে কারুরের ঘটনা ঘটার সাথে সাথেই কি বিজয় নিজে সিবিআই তদন্তের দাবি করেননি? কারণ সরকার, রাজ্য সরকার এসআইটির কথা বলেছিল এবং তখন তিনি বলেছিলেন সিবিআই তদন্ত হতে হবে, কাজেই সিবিআই তদন্ত হচ্ছে। তাহলে এখন এই কথাটা কেন উঠছে যে বিজেপি বলছে আমরা সিবিআই তদন্ত বসিয়েছি? না, সিবিআই একটি স্বাধীন সংস্থা এবং তারা কাজ করবে। ক্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি স্বাধীন সংস্থা, তো ওটা নিজে থেকেই কাজ করে। সুপ্রিম কোর্ট নিজে থেকেই কাজ করে। তারা সবাই স্বাধীন, তারা বিজেপির উপর নির্ভরশীল নয়। যদি তাই হতো তাহলে যখন সুপ্রিম কোর্ট আমাদের কড়াভাবে আঘাত করে তখন আমরা তাদের কাছ থেকে তিরস্কার নিতাম না। তো আমরা এটা মেনে নিই যে দেশের আইনকানুন, রাষ্ট্রের আইনকানুন একই। আপনি যে দলেরই হন না কেন, আপনি সর্বোচ্চ কর প্রদানকারী নাগরিক হন বা আপনি একজন একেবারে কর না দেওয়া ব্যক্তি হন, নিয়মগুলো একই। তো বিজেপি ক্ষমতায় আছে বলে তারা পিছিয়ে যাবে না। সম্ভবত যারা কথা বলে এবং যারা এই ধরনের যুক্তি নিয়ে আসতে চায় তারা কংগ্রেসের সময় দেখেছে, যেখানে তারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। তো আইন তাদের অধীনে ছিল, সম্ভবত পুলিশ বিভাগ তাদের জন্য কাজ করত, সব কিছু ছিল, নিয়মগুলো ছিল এরকম আমি যা বলি তাই করো। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এটা একটা পুতুল নাচের মতো ছিল। কিন্তু এখন বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। আমরা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিই। যদি আমরা ভুল হই আমাদের বলুন যে আমরা ভুল,
এবং যখন আমরা ভুল করি তখন আমরা সংশোধন করতে চাইব। এবং এভাবেই আমরা বিজেপিকেও কাজ করতে দেখেছি। যখন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কিছু নীতি নিয়ে যখন তারা আমাদের পরিবর্তন আনতে বলে, যখন তারা আমাদের বলে যে আমরা ভুল করছি, আমরা বলি আমরা বিষয়টি দেখব এবং এর সমাধান করব। আমরা শিখতে প্রস্তুত, আমরা শিখতে আগ্রহী। আমরা এটা বলি না যে ঠিক আছে আমরা 3 বার নির্বাচন জিতেছি, এটা একটা হ্যাট্রিক, তাই আমরা সব কিছু জানি। না, আমরা ভুল করি এবং আমরা শিখতে প্রস্তুত, আমরা শিখতে আগ্রহী এবং আমরা তা চালিয়ে যাব। রাজনীতি এবং সিনেমায় থাকা একজন ব্যক্তি হিসেবে জন নাগন এবং সিবিএফসির উপর শেষ একটি প্রশ্ন। আপনি প্রতিষ্ঠানগুলির আলাদা হয়ে যাওয়ার, আলাদা হওয়ার কথা বলছেন, কিন্তু আরও একবার আঙুল তোলা হচ্ছে। মানুষ এরকমই হয়। এজন্যই আমি আজ বলেছি, কোথাও যদি একটা বাচ্চাও হাঁচে তারা বলবে বিজেপি দায়ী, কারণ বাতাস পরিষ্কার নয়, কারণ বিজেপি নিশ্চিত করেছে যে জানেন তারা বাতাসে দূষণ ভরে দিয়েছে। তাই আপনি বদলাতে পারবেন না, কারণ যখন আপনি জেতেন না এবং যখন আপনি জানানেন যে আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি অন্যদের উপর দোষ চাপাতে চান। আপনি আপনার ব্যর্থতার জন্য দোষ দিতে চান, আপনি আপনার ব্যর্থতা অন্যদের উপর চাপাতে চান। এবং এভাবেই আমি বিরোধীদের কাজ করতে দেখি, যে তাদের নিজেদের প্রতিটি ব্যর্থতার জন্য তারা বলে বিজেপি দায়ী। কিন্তু আমি বলতে চাই, আমি এই সুযোগটা নিতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই মিস্টার রাহুল গান্ধীকে, জানেন তো, আমাদের সক্রিয় রাখার জন্য এবং আমাদের বিনোদন দেওয়ার জন্য এবং খুব পরোক্ষভাবে বিজেপির উজ্জ্বলতম মুখপাত্র হিসেবে কাজ করার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যেমন সবসময় আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং শুভেচ্ছা রইল। আমরা আশা করব যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অবশ্যই আপনি শুধু বিজেপিরই নয়, বরং খোদ এনডিএরও একজন উজ্জ্বল নক্ষত্র হবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো এই ছিলেন খুশবু সুন্দর, তার সেরা অকপট রূপে, যেমনটা তিনি সবসময়ই থাকেন। এবং দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।